নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, সহশিক্ষিকা, রসায়ন বিজ্ঞান, বেথুন কলেজিয়েট স্কুল। আজ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া এই অংশের দ্বিতীয় পর্বে আমরা উপস্থিত। আজকে আমরা শুরু করব জারণ ও বিজারণ। আমার সামনে যে ছবিটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেটা একটা ফায়ার প্লেসের মধ্যে আগুন জ্বলছে, তাই তো? এই দৃশ্যটা শীতকালে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। এখানে পাশে যদি আমরা দাঁড়াই, এই ফায়ার প্লেসের পাশে যদি দাঁড়াই, বা অন্য কোনো জায়গায় মাঠে বা তার কোথাও একটা জায়গাতে যদি ঠান্ডার মধ্যে যদি আমরা এর পাশে দাঁড়াই, তাহলে আমরা একই সাথে তাপ এবং আলো দুটোই পাবো, তাই তো? এখানে কি হয়, শুধু যে কাঠ থেকেই এই ঘটনাটা ঘটে তা না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে রান্না বান্না যখন করেন, রান্নাঘরে কেউ যখন রান্না করেন, তখনও আমাদের এই ঘটনাটা আমরা দেখতে পাই, অর্থাৎ তাপ এবং আলো দুটোই উৎপন্ন হচ্ছে। কাঠ, কয়লা, রান্নার গ্যাস, মোমবাতি, তেল ইত্যাদি বাতাসে অবস্থিত অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে গিয়ে তাপ এবং আলো উৎপন্ন করে। এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় দহন। এই যে কাঠ, কয়লা, এই যে রান্নার গ্যাস, মোমবাতি প্রভৃতির মধ্যে যে উপাদান থাকে, তার মধ্যে অন্যতম হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন শব্দটি এসেছে হাইড্রোজেন এবং কার্বন এই দুটো কথা থেকে। অর্থাৎ এই কাঠ, কয়লার মধ্যে প্রধান উপাদান হিসাবে হাইড্রোকার্বন উপস্থিত, যা বাতাসের অক্সিজেনে উড়ে গিয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। এই যে কাঠ, কয়লা যা অক্সিজেনের সাহায্যে দহন হলো, এই যে ঘটনাটা, এই ঘটনাটা একটা জারণ বিক্রিয়ার উদাহরণ। জারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? জারণ হচ্ছে যে বিক্রিয়ার ফলে কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন যুক্ত হয়। শুধু কি তাহলে অক্সিজেন যুক্ত হলেই তাকে আমরা জারণ বিক্রিয়া বলবো? তা নয়। অনেক সময় অক্সিজেনের মতন যারা তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন ক্লোরিনও যদি যুক্ত হয়, তাহলে সেই বিক্রিয়াকেও আমরা বলে থাকি জারণ বিক্রিয়া। আবার যদি কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হয়, তাহলে সেই বিক্রিয়াও জারণ বিক্রিয়া। আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। কপার যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তৈরি করে কিউপ্রিক অক্সাইড। কপার কি? কপার একটি ধাতু যা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করলো কিউপ্রিক অক্সাইড। এখানে বিক্রিয়ক পদার্থ কপারের মধ্যে কোথাও অক্সিজেন ছিল না, কিন্তু বিক্রিয়াজাত অর্থাৎ বিক্রিয়ার পরে যে তৈরি হলো কিউপ্রিক অক্সাইড, তার মধ্যে অক্সিজেন যুক্ত হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কি হলো? কপারের জারণ হয়েছে। কপারের জারণ কার সাহায্যে হয়েছে? কপারের জারণ হয়েছে অক্সিজেনের সাহায্যে। দ্বিতীয় যে বিক্রিয়াটা দেখব, সেখানে তোমরা দেখতে পাবে আয়রনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করে, তৈরি করে ফেরিক ক্লোরাইড। আয়রন প্লাস Cl2 ইকুয়াল টু FeCl3, ফেরিক ক্লোরাইড। এখানে কি হয়েছে? আয়রনের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে। যুক্ত হওয়া, ক্লোরিন আমরা শিখেছি, ক্লোরিন যুক্ত হওয়াকেও জারণ বলা হয়। আয়রনের এক্ষেত্রে জারণ হয়েছে। আয়রন জারিত হয়ে কি উৎপন্ন করেছে? ফেরিক ক্লোরাইড উৎপন্ন করেছে। জারক পদার্থকে ক্লোরিন। আমরা তৃতীয় উদাহরণে আসি। H2S হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের সাথে যখন ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে, তৈরি করেছে হাইড্রোজেন ক্লোরাইড এবং সালফার। এই বিক্রিয়াটিতে যদি আমি বলি যে জারণ বিক্রিয়া কোথায় হয়েছে বলো, তাহলে তোমরা সহজেই নিশ্চয়ই বলতে পারবে বাঁদিকে যে অবস্থিত H2S, সেটা বিক্রিয়ার পরে ডান দিকে গিয়ে শুধুমাত্র সালফারে পরিণত হয়েছে, অর্থাৎ H2S থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে। হাইড্রোজেন যখন কোনো যৌগ থেকে অপসারিত হয়, সেই বিক্রিয়াকেও আমরা জারণ বিক্রিয়া বলে থাকি। এবার আমরা আসবো বিজারণ বিক্রিয়ায়। বিজারণ বিক্রিয়া জারণ বিক্রিয়ার অপোজিট। অর্থাৎ কোনো একটি বিক্রিয়া যেখানে মৌল বা যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হতে পারে,
অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন যখন অপসারিত হয়, অক্সিজেনের মতন কেউ যেমন ক্লোরিন যখন অপসারিত হয়, তখন সেই বিক্রিয়াকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। কেমন একটু দেখে নি দেখো, কিউপ্রিক অক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাস যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? কপার তৈরি হয়েছে আর জল তৈরি হয়েছে। এবার একটু দেখো, কিউপ্রিক অক্সাইডের মধ্যে কপার আর অক্সিজেন, এটা একটা কপার আর অক্সিজেনের যৌগ, সেখান থেকে যখন বিক্রিয়া জাত পদার্থ তৈরি হয়েছে সেখানে কি আছে? কপার রয়েছে। অর্থাৎ কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে। কিউপ্রিক অক্সাইডের কি হয়েছে? বিজারণ হয়েছে। কার সাহায্যে বিজারণ হলো? হাইড্রোজেনের উপস্থিতিতে কিউপ্রিক অক্সাইডের বিজারণ ঘটলো। দ্বিতীয় বিক্রিয়ায় আসি আমরা, ব্রোমিন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করেছে হাইড্রোজেন ব্রোমাইড বা HBr। সহজেই বোঝা যাচ্ছে ব্রোমিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হওয়াকে আমরা কি বলে থাকি? বিজারণ বলি। তাহলে এটি একটি বিজারণ বিক্রিয়া। তৃতীয় নম্বর বিক্রিয়ায় যদি আসি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, সংযুক্ত হয়েছে, সেই কারণে হাইড্রোজেন যুক্ত হয়েছে, অর্থাৎ এটাও হলো একটি বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ এবং বিজারণ বিক্রিয়া যদি শর্টে আমরা একবার বলি, তাহলে জারণ বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যেখানে অক্সিজেন বা অক্সিজেনের মতন ইলেকট্রোনেগেটিভ কেউ যুক্ত হতে পারে, অথবা হাইড্রোজেন কোনো একটা যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হবে, সেই বিক্রিয়াকে আমরা বলবো জারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন যুক্ত হবে অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বেরিয়ে যাবে। এবার আমরা আরো উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, আমাদের সামনে যে বোর্ডটা রয়েছে তাতে কি প্রথম যে ইকুয়েশনটা সেটার দিকে আমরা একটু তাকাই। জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া হয়েছে। জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়াতে তৈরি হয়েছে জিঙ্ক ধাতু এবং কার্বন মনোক্সাইড। CO হলো কার্বন মনোক্সাইড। এবার যদি বলি যে কোন পদার্থের জারণ হয়েছে, ইকুয়েশনটা আমরা একটু ভালো করে যদি দেখি, জিঙ্ক অক্সাইডের সাথে অক্সিজেন ছিল যা বিক্রিয়ার পরে জিঙ্কে পরিণত হয়েছে এবং কার্বন ওই অক্সিজেনের সাথে যুক্ত করে কার্বন মনোক্সাইডে পরিণত হয়েছে। তার মানে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, এক্ষেত্রে কার্বনের জারণ ঘটেছে। আর জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে, এই অক্সিজেন অপসারিত হলে তার কি হয়? বিজারণ ঘটেছে। অর্থাৎ কার্বনের এই বিক্রিয়াতে কার্বনের জারণ ঘটেছে, জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটেছে। 2 নম্বর ইকুয়েশনে আমরা যাই। ফেরিক ক্লোরাইডের সাথে H2S গ্যাসের বিক্রিয়াতে ফেরাস ক্লোরাইড এবং HCl এবং সালফার উৎপন্ন হয়েছে। ইকুয়েশনটা যদি আমরা একটু ভালো করে দেখি, আমরা দেখব বাঁদিকে ফেরিক ক্লোরাইড যার সংকেত হচ্ছে FeCl3, যা বিক্রিয়ার পরে উৎপন্ন করেছে ফেরাস ক্লোরাইড FeCl2, অর্থাৎ ক্লোরিনের সংখ্যা কমে গেছে। ক্লোরিনের সংখ্যা কমে গেছে অর্থাৎ ক্লোরিন আছে কিন্তু 3টে ক্লোরিন ছিল, সেই জায়গায় এখন 2টো ক্লোরিন রয়েছে, তার মানে ক্লোরিন অপসারিত হয়েছে। এরকম ভাবে যদি অক্সিজেন বা ক্লোরিনের পরমাণু সংখ্যা যদি কমে যায়, সেই বিক্রিয়াকেও আমরা বিজারণ বিক্রিয়া বলবো। অর্থাৎ ফেরিক ক্লোরাইডের বিজারণ হয়েছে, বিজারিত হয়ে সে কিসে পরিণত হয়েছে? ফেরাস ক্লোরাইডে পরিণত হয়েছে। জারণ কার হয়েছে? H2S থেকে, আমরা একটু আগেই দেখেছিলাম H2S থেকে যখন সালফার তৈরি হয়েছে তখন হাইড্রোজেন H2S থেকে বেরিয়ে গিয়ে বা অপসারিত হয়ে সালফারে পরিণত হয়েছে। অর্থাৎ এইখানে H2S এর কি হয়েছে? জারণ হয়েছে। H2S থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে, হাইড্রোজেন অপসারণকে আমরা বলি জারণ বিক্রিয়া। আমরা আরেকটু উদাহরণ দেখি, এই উদাহরণগুলো আমরা একটু খাতা কলমে নিজেরাও সলভ করার চেষ্টা করব। 3 নম্বর ইকুয়েশনে আসি। ফেরিক অক্সাইড Fe2O3, ফেরিক অক্সাইড কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করেছে আয়রন এবং কার্বন ডাই অক্সাইড। আমি যদি বলি যে এখানে কোন পদার্থের জারণ হয়েছে, বাদিকটা একটু ভালো করে দেখি। কার্বন ডাই অক্সাইড ডান দিকে গিয়ে বিক্রিয়া জাত পদার্থ যখন উৎপন্ন করেছে তখন কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়েছে, অর্থাৎ কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড হয়েছে। একই সাথে ফেরিক অক্সাইডের কথা যদি ভাবি, ফেরিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে আয়রন উৎপন্ন করেছে। তাহলে এখানে জারণ কার হয়েছে?
কার্বন মনোক্সাইডের জারণ হয়েছে, কার্বন ডাই অক্সাইড এসে পরিণত হয়েছে। আর বিজারণ কার হয়েছে? ফেরিক অক্সাইডের। ফেরিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে, অর্থাৎ ফেরিক অক্সাইডের বিজারণ ঘটেছে। 4 নম্বর ইকুয়েশনে আসি। পটাশিয়াম আয়োডাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় KCl এবং সাথে আয়োডিন গ্যাস উৎপন্ন হয়। এখানে পটাশিয়াম আয়োডাইডের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, অর্থাৎ ক্লোরিন যুক্ত হওয়া মানে কি? জারণ হওয়া। কার জারণ হয়েছে? Ki, পটাশিয়াম আয়োডাইডের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, অর্থাৎ পটাশিয়াম আয়োডাইডের জারণ ঘটেছে। বিজারণ তাহলে কার ঘটলো? ক্লোরিনের বিজারণ ঘটলো। আচ্ছা, ফেরিক অক্সাইডের সাথে ফেরাস অক্সাইড FeO, ফেরাস অক্সাইডের সাথে যখন হাইড্রোজেনের বিক্রিয়া হয়েছে, একদম পঞ্চম বিক্রিয়াতে আমরা উপস্থিত, সেখানে কি তৈরি হয়েছে? আয়রন তৈরি হয়েছে আর জল তৈরি হয়েছে। FeO প্লাস H2 ইকুয়াল টু Fe প্লাস H2O। এই বিক্রিয়াটা দেখে আমরা বলতে পারবো যে কোথায় জারণ হয়েছে আর কোথায় বিজারণ হয়েছে। FeO অর্থাৎ ফেরাস অক্সাইড, সেখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেছে, অক্সিজেন অপসারিত হয়েছে। তাহলে FeO কি, তার কি হয়েছে? FeOর বিজারণ ঘটেছে। আর হাইড্রোজেনের সাথে জল যুক্ত হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের জারণ ঘটেছে। দেখে নি, হাইড্রোজেনের এক্ষেত্রে জারণ ঘটেছে এবং FeO তার বিজারণ ঘটেছে। এবার এই অবধি তো অক্সিজেন এবং হাইড্রোজেন তাদের যুক্ত হওয়া, বেরিয়ে যাওয়া, তখন কোন ক্ষেত্রে জারণ ঘটে, কোন ক্ষেত্রে বিজারণ ঘটে, সেই জায়গাটা আমরা দেখলাম। এবার ইলেকট্রনীয় সংজ্ঞায় আমরা আসব। ইলেকট্রনীয় সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যখন জারণ বিজারণকে আমরা সংজ্ঞায়িত করি। প্রথম সংজ্ঞাটা হচ্ছে জারণের। জারণ হচ্ছে কোনো বিক্রিয়ায় যখন কোনো পরমাণু বা কোনো মূলক বা কোনো আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রনের অপসারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রন যখন বেরিয়ে যায় কোনো পরমাণু থেকে, কোনো মূলক থেকে, কোনো আয়ন থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায়, তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। আর বিজারণের সময় কি হয়? কোনো বিক্রিয়ায় কোনো পরমাণু আয়ন যখন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, সেই বিক্রিয়াকে আমরা বলে থাকি বিজারণ বিক্রিয়া। আমার কাছে একটা ছোট্ট মডেল আছে, যার মাধ্যমে আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, দেখতে পাচ্ছ, এটা তোমাদের ভীষণ পরিচিত পরমাণুর গঠন অংশে তোমরা বিভিন্ন পরমাণুর স্ট্রাকচার এঁকে থাকো। আমি এখানে লিখিনি যে আমি কোন পরমাণুটা এঁকেছি, তোমাদের সাথে আমি ক্যালকুলেশন করে এটা বসাবো। আচ্ছা, ভেতরের যে পোর্শনটা, এটাকে আমরা কি নামে ডাকি? এই যে ভেতরে যে গোলাপি যে অংশটা আমি দিয়েছি, পিনগুলোকে রেখেছি, এই অংশটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াসের বাইরে এই যে গোল গোল পথগুলো রয়েছে, এগুলো হলো ইলেকট্রনের কক্ষপথ, যেখানে ইলেকট্রনরা অবস্থান করে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তিনটে আমরা কক্ষপথের কথা দেখিয়েছি, তিনটে কক্ষপথ এখানে দেখানো হয়েছে, K কক্ষপথ, L কক্ষপথ এবং M কক্ষপথ। আমরা জানি নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে কক্ষপথ, তার নাম হলো K কক্ষপথ। আচ্ছা, কটা নিউক্লিয়াসের মধ্যে কটা প্রোটন আছে, সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা যদি আমরা জানি, তাহলে সেখান থেকে প্রোটন সংখ্যা গুণে আমি ওই এলিমেন্টটাকে আইডেন্টিফাই করতে পারবো, চিনতে পারবো। দেখে নিই একবার। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা প্রোটন রয়েছে। আচ্ছা, বলে দিই একটা কথা, এখানে আমি এখানে শুধু প্রোটনকে দেখিয়েছি, কোনো নিউট্রন এখানে দেখাইনি, তাহলে জিনিসটা আরো ক্লামজি হয়ে যেত। তাহলে আমরা এখানে যদিও প্রোটনকে রেখেছি, কিন্তু আমরা জানি যে নিউক্লিয়াস মাত্রই তার মধ্যে প্রোটন এবং নিউট্রন উভয়ে অবস্থান করে। আচ্ছা, তাহলে 13টা প্রোটন রয়েছে। 13টা প্রোটন রয়েছে মানে এটা আমি কার নিউক্লিয়াস এঁকেছি, কার কোন পরমাণু এঁকেছি? অ্যালুমিনিয়াম। সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে অ্যালুমিনিয়ামকে এঁকেছি। আচ্ছা, অ্যালুমিনিয়াম যদি হয়, তাহলে এই অ্যালুমিনিয়ামের 13টা প্রোটন। এবার আমরা ইলেকট্রন দেখবো। 13টা মানে 2, K কক্ষে 2টো, L কক্ষে 8টা এবং M কক্ষে 3টে ইলেকট্রন থাকবে। তাই রয়েছে K কক্ষে 2টো, দেখো 1টা 2টো, L কক্ষে 1টা 2টো, 1টা 2টো, 3টে 4টে, 5টা 6টা 7টা 8টা,
এবং শেষ কক্ষ বা এম কক্ষে 3টে ইলেকট্রন রয়েছে। এই অবধি ক্লিয়ার? এখানে আমরা জানি কি যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যে কটা প্রোটন থাকে, ইলেকট্রন মহলে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। প্রোটনের চার্জ +1 একক করে আমরা ধরি, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। সেই কারণে যে কটা আমরা যেটা জানি যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যে কটা প্রোটন থাকে, ঠিক পরমাণু নিউক্লিয়াসের বাইরে সেই কটাই ইলেকট্রন থাকে। তাহলে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ পরস্পরের সমান এবং বিপরীত হওয়ার কারণে এখানে টোটাল প্রোটনের চার্জ হচ্ছে +13, 13টা প্রোটন রয়েছে, আর বাইরের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 13। তাহলে এখানে টোটাল ইলেকট্রনের চার্জ হচ্ছে -13, -13। তাহলে প্রোটনের টোটাল প্রোটন চার্জ হচ্ছে +13 আর ইলেকট্রনের চার্জ হচ্ছে -13। তাহলে এই +13 এবং -13 একত্রে অবস্থান করার জন্য পরমাণুর কি চেহারা হয়? পরমাণু আসলে নিস্তরিক। এই যে আমরা বলে থাকি যে পরমাণু মানেই নিস্তরিক, তার কারণ কি না, টোটাল নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইলেকট্রন। আর আমরা জানি প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ পরস্পর সমান কিন্তু বিপরীত। এইবার আমরা আসি, এবার এই যে শেষ কক্ষ, এমটা যে শেষ কক্ষ, তাহলে অ্যালুমিনিয়াম তৈরি হয়েছে, এখানে একটা অ্যালুমিনিয়ামের পরমাণু। এবার সেখান থেকে একটা ইলেকট্রন আমি বের করে নিলাম। এই মুহূর্তে আমি যে মুহূর্তে ইলেকট্রন বের করে নিলাম, তাহলে প্রোটন কটা আছে? 13টা। তার মানে প্রোটন নিউক্লিয়াসের চার্জ কত? +13। আমি ইলেকট্রন একটা বের করে নিয়েছি, তার মানে ইলেকট্রন এখন কটা আছে? 12টা রয়েছে। তাহলে ইলেকট্রনের টোটাল চার্জ কত? -12। তাহলে এই যে নিউক্লিয়াসটা এখন রয়েছে, এই যে পরমাণুটা, এই পরমাণুটা তো এখন আর পরমাণু নেই, এখন এটা আয়নে পরিণত হয়েছে। তাহলে এই আয়নের চার্জ কি? +13 -12 অর্থাৎ +1। তার মানে অ্যালুমিনিয়াম এখন পরিণত হয়েছে অ্যালুমিনিয়াম +1 এ। ক্লিয়ার হলো? এইবার আমি আরো একটা ইলেকট্রন বাইরে বার করে নিলাম। ঠিক আছে, তাহলে এই চার্জটা কত দাঁড়ালো? অ্যালুমিনিয়াম +2। আর একটা ইলেকট্রনও যদি আমি বার করে নিই শেষ কক্ষ থেকে, তাহলে চার্জটা দাঁড়াচ্ছে অ্যালুমিনিয়াম +3। তাহলে প্রত্যেকবার আমি যদি ইলেকট্রন অপসারণ করাই, তাহলে প্রোটন সংখ্যা সেম থাকে, ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে বলে ওই পরমাণুটি একটি ক্যাটায়নে পরিণত হয় এবং প্রতিবার প্রতিটা ইলেকট্রন বের করে নেওয়ার সাথে সাথে ওর পজিটিভ চার্জ বৃদ্ধি পায়। তাহলে এই মুহূর্তে একটু আগেই যে আমরা পড়েছিলাম যে জারণ কাকে বলে, এর কি হয়েছে? এই অংশটাতে জারণ হয়েছে। যে বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রনের অপসারণ ঘটে, এক্ষেত্রে কি হয়েছে? ইলেকট্রনের অপসারণ ঘটেছে। ইলেকট্রনের যত অপসারণ ঘটবে তত তার পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে, পজিটিভ চার্জ ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে এই পরমাণুটার জারণ ঘটেছে। কেমন? এবার যদি আমি বিজারণে আসি, তাহলে বিজারণের সংজ্ঞা কি? বিজারণের সংজ্ঞা হচ্ছে যে কোনো একটা সিস্টেম যখন ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন যদি সে গ্রহণ করে, তখন বলবো যে সেই সিস্টেমটার বিজারণ ঘটেছে। দেখে নিই আমরা একটু। আমার কাছে এখানে আরেকটা পরমাণু রয়েছে, গুনি আমরা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 9টা যদি থাকে ইলেকট্রন, সরি 9টা প্রোটন রয়েছে, মানে এটা আমি কাকে এঁকেছি, কাকে দেখিয়েছি? ফ্লুরিনকে দেখিয়েছি। কে কক্ষপথে? 1টা 2টো, আর এল কক্ষপথে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে 2 আর 7 হলো 9টা। তাহলে 9টা প্রোটন 9টা ইলেকট্রন পরস্পরকে প্রশমিত করে এটা একটা নিউট্রাল পরমাণুতে পরিণত হয়েছে। পরমাণুর নাম কি? ফ্লুরিন। ঠিক আছে, এইবার এই যে ছেড়ে দেওয়া যে ইলেকট্রন, এই যে অ্যালুমিনিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করেছিল, তা সেটি যদি এখানে চলে আসে, কেন চলে আসবে? কারণ এতে দেখো এর অষ্টক পূর্তি ঘটে। আমরা জানি শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকলে সে স্টেবিলিটি পায়। এবার দেখো, তাহলে এই যে 7টার সাথে সাথে এই একটা ইলেকট্রন যে বাড়তি হলো, এতে এর চেহারা কি হলো? প্রোটন সংখ্যা কত? 9। প্রোটনের তো কোনো পরিবর্তন হয়নি, 9টা প্রোটন ছিল, 9টা প্রোটনই আছে। ইলেকট্রন সংখ্যা কি হলো? একটা বেড়ে গেল। ইলেকট্রনের চার্জ কি? -1। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন এখানে -10, আর চার্জ হলো -10,
আর প্রোটন হলো +9। তাহলে এবার ক্যালকুলেট করো, ফ্লুরিন তাহলে কিসে পরিণত হলো? F মাইনাসে পরিণত হলো। ফ্লুরিন পরিণত হলো F মাইনাসে। মাইনাস চার্জটা বোঝা গেল, একটা ইলেকট্রন এখানে বাড়তি এসেছে, একটা ছেড়ে দেওয়া কারো, এখানে অ্যালুমিনিয়ামের একটা ছেড়ে দেওয়া ইলেকট্রন যেহেতু এখানে এসেছে, ইলেকট্রন সংখ্যা যেহেতু বাড়তি বেড়ে গেছে, অর্থাৎ এখানে এর বিজারণ ঘটেছে। তাহলে জারণ বোঝা গেল। জারণ হচ্ছে যখন কোনো একটা সিস্টেম ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করলে তার কি হয়? ইলেকট্রন যত সে ত্যাগ করবে তত তার পজিটিভ আধান বাড়তে থাকে। আর বিজারণ কাকে বলবো? বিজারণ হচ্ছে যখন কোনো একটা সিস্টেম ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করছে অর্থাৎ নেগেটিভ চার্জ গ্রহণ করছে, যত বেশি নেগেটিভ চার্জ সে গ্রহণ করবে তত তার নেগেটিভ সংখ্যা বাড়বে, তার নেগেটিভ আয়ন তার বাড়ছে, মানে আমি বলতে চাইছি যে নেগেটিভ চার্জ তার তত বৃদ্ধি পাচ্ছে। কেমন? এইবার তাহলে আমরা দেখি, একটু উদাহরণ দিয়ে দেখি। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নির্গত হয়েছে। তাহলে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, প্রোটন ছিল 11টা, ইলেকট্রন ছিল 11টা। এই মুহূর্তে সে কি করেছে? একটা ইলেকট্রন ত্যাগ করেছে। তাই যদি হয় তাহলে সোডিয়ামের মধ্যে ইলেকট্রন সংখ্যা এখন কত? 10। কোন সিস্টেম যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার কি হয়? জারণ হয়, এবং জারণে কি হয়? তার পজিটিভ চার্জ বৃদ্ধি পায়। চলে আসি ম্যাগনেসিয়ামে। ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন নির্গত হয়েছে, অপসারিত হয়েছে। দুটো ইলেকট্রন অপসারিত, তাই ম্যাগনেসিয়ামের চার্জ কি হয়েছে? +2, অর্থাৎ এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের জারণ ঘটেছে। আয়রনের ক্ষেত্রে চলে আসি 3 নম্বরে। ফেরাস আয়ন রয়েছে Fe2+। Fe2+ থেকে একটা ইলেকট্রন নির্গত হয়েছে। Fe2+ থেকে একটা ইলেকট্রন নির্গত হওয়ার কারণে চার্জ হয়ে গেছে Fe3+, অর্থাৎ যত বেশি ইলেকট্রন নির্গত হবে তত প্লাস চার্জ বৃদ্ধি পায়। আবারও আমরা সেই একই জিনিস দেখলাম। পরেরটায় চলে এসো টিনের ক্ষেত্রে। Sn2+, অর্থাৎ স্ট্যানাস থেকে দুটো ইলেকট্রন নির্গত হয়ে স্ট্যানিক আয়নে পরিণত হয়েছে, যার চার্জ হচ্ছে +4। কেন? +2 অলরেডি ছিল, সেখান থেকে আরো দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ আরো দুটো ইলেকট্রনের ঘাটতির কারণে Sn4+। বিজারণে আসি। একদম প্রথম উদাহরণটা হচ্ছে ক্লোরিনের। ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রন কি করেছে? যুক্ত হয়েছে। ইলেকট্রন যুক্ত হওয়া মানে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, সুতরাং ইলেকট্রন যুক্ত হলে সে ঋণাত্মক আধান পায়, অ্যানায়নে পরিণত হয়। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন যুক্ত হয়েছে, Cl- পরিণত হয়েছে। তাহলে এর কি হয়েছে? ক্লোরিনের বিজারণ ঘটেছে। ইলেকট্রন যুক্ত হওয়া মানে বিজারণ হওয়া। অক্সিজেন, তার সাথে দুটো ইলেকট্রন যুক্ত হয়েছে। অক্সিজেনের সাথে যদি দুটো ইলেকট্রন যোগ হয় তাহলে অক্সিজেনের চার্জ কত হবে? অক্সিজেন -2। এক্ষেত্রে যেহেতু অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছে, তাই এক্ষেত্রে এই সিস্টেমটা বিজারিত হয়েছে। সোডিয়াম প্লাস, এবার সোডিয়াম প্লাস তার সাথে যদি একটা ইলেকট্রন যোগ হয়, এবার কি হবে? সোডিয়াম প্লাস মানে তার চার্জ হচ্ছে Na+1 আর ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। তাহলে এই +1 আর -1 মিলে সোডিয়াম কি হয়ে গেল? নিউট্রাল হয়ে গেল। তাহলে এক্ষেত্রে সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করেছে, তাই এটি বিজারণ বিক্রিয়া। পরেরটায় আসি আমরা 4 নম্বর বিক্রিয়াতে। Fe3+, তার সাথে আরেকটা ইলেকট্রন যুক্ত হয়েছে। Fe3+ ছিল, অর্থাৎ 3টে ইলেকট্রনের ঘাটতি ছিল। এই মুহূর্তে একটা ইলেকট্রন যোগ করা হয়েছে, তার মানে একটা ইলেকট্রন আবার ফেরত এসছে। তাহলে আয়রনের এখন চার্জ কত হয়েছে? +2। Fe3+ ইলেকট্রন যুক্ত হয়ে, একটা ইলেকট্রন যুক্ত হয়ে তৈরি হলো Fe2+, অর্থাৎ এখানে আয়রনের বিজারণ ঘটলো। একদম লাস্ট ইকুয়েশনে MnO4- পারম্যাঙ্গানেট আয়নের সাথে আরো একটা ইলেকট্রন যোগ হয়েছে, অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়নের চার্জ ছিল -1, আরো একটা মাইনাস, অর্থাৎ আরো একটা ইলেকট্রন যোগ হয়ে এটি তৈরি হয়েছে ম্যাঙ্গানেট আয়ন বা MnO4-2-। তাহলে আরেকবার বলি, জারণ বিক্রিয়া কখন ঘটবে? জারণ হচ্ছে যখন কোনো সিস্টেম ইলেকট্রন ত্যাগ করবে, আর যখন সেই ইলেকট্রন কেউ গ্রহণ করবে তখন বলবো তার বিজারণ হয়েছে। উদাহরণ সামনেই রয়েছে, নিজেরা করার একবার চেষ্টা করবে, তারপরে আমরা মিলিয়ে নেব। একদম প্রথম ইকুয়েশনটা দেখো। প্রথম ইকুয়েশনে কি হয়েছে? আয়রন 3+ ছিল, ইলেকট্রন যোগ হয়েছে। ইলেকট্রন যোগ হওয়া মানে কি বিক্রিয়া?
ইলেকট্রন যোগ হওয়া মানে বিজারণ বিক্রিয়া। দেখে নাও, ইলেকট্রন যুক্ত হয়েছে আয়রন 3+ থেকে আয়রন 2+ এ পরিণত হয়েছে, অর্থাৎ বিজারণ ঘটেছে। আচ্ছা, নিচেটায় ক্লোরাইড থেকে ক্লোরিন হয়েছে, Cl-। Cl- ইলেকট্রন কি করেছে? ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ করাকে কি বলি? জারণ বিক্রিয়া। তাহলে দ্বিতীয় বিক্রিয়াটি হলো জারণ বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়ায় আসি। MnO4 2- আরেকটা ইলেকট্রন ত্যাগ করে MnO4- এই আয়নে পরিণত হয়েছে। তাহলে ইলেকট্রন বেরিয়ে গেছে। ইলেকট্রন যদি অপসারিত হয় সেই বিক্রিয়াকে আমরা বলি জারণ বিক্রিয়া। তারপরেরটা চলে এসো, কপার 2+ এর সাথে দুটো ইলেকট্রন যুক্ত হয়েছে। ইলেকট্রন যুক্ত হওয়াকে কোন বিক্রিয়া বলে থাকি আমরা? ইলেকট্রন যুক্ত হওয়াকে আমরা বলি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ কপার আয়নের বিজারণ ঘটেছে। তারপরের সমীকরণটা যাই, জিঙ্ক একটি ধাতু, জিঙ্ক থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে দুটি ইলেকট্রন অপসারিত হয়েছে। ইলেকট্রনের অপসারণ মানে কোন বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তাহলে জিঙ্কের কি হয়েছে? জারণ। একদম শেষ বিক্রিয়াটাতে আসে, কপার 2+, তার মধ্যে দুটো ইলেকট্রন যুক্ত হয়েছে। কপার 2+ মানে তাতে দুটো ইলেকট্রনের ঘাটতি ছিল, সেই দুটো ইলেকট্রন সে যুক্ত করে ফেলেছে। তাহলে কপার 2+ কিসে পরিণত হয়েছে? কপারে পরিণত হয়েছে। ইলেকট্রন যুক্ত হয়েছে। ইলেকট্রন যুক্ত হওয়াকে কি বলি? বিজারণ বলি। তাহলে শেষ বিক্রিয়াটি একটি বিজারণ বিক্রিয়ার উদাহরণ। এরপর আমরা দেখব যে জারক পদার্থ এবং বিজারক পদার্থ বলতে আমরা কি বুঝি। আচ্ছা, জারণ বিজারণে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, আচ্ছা আগে আরেকটু সহজ করে বলি, যদি জারক পদার্থ বলি, জারক পদার্থ হচ্ছে সে যে অন্যকে জারিত করে। বিক্রিয়ক পদার্থের মধ্যে যে পদার্থটি অন্য পদার্থটিকে জারিত করছে সে হলো জারক পদার্থ। আর জারক পদার্থের নিজের কি অবস্থা হয়? জারক পদার্থ অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। আর বিজারক পদার্থকে যে অন্য পদার্থকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। এবার একটি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আমরা বুঝবো। যদি কোনো একটি সিস্টেম, কোনো একটি পরমাণু, সে যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে ইলেকট্রন যদি বর্জন করে, তাহলে সেটি হলো বিজারক দ্রব্য। আর যদি কোনো পদার্থ সে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে হলো জারক পদার্থ। আরেকবার বলি, বিজারক পদার্থ কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে। আমার কাছে যে ছবিটা ছিল, সেই ছবিটাতে আমি আরেকবার যাচ্ছি। আমার কাছে যে ছবিটা ছিল সেটাতে আমি আরেকবার যাচ্ছি। এখানে অ্যালুমিনিয়াম করেছিলাম, আমি এখানে একটু সোডিয়াম দেখাই তোমাদের। সোডিয়াম যদি করতে হয় তাহলে আমার কটা প্রোটন লাগবে? 11টা প্রোটন লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11টা প্রোটন রয়েছে আমার চোখের সামনে। আচ্ছা, এবার ইলেকট্রন 1টা 2টো 3 4 5 6 7 8 9 10 আর আরেকটা ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, তাহলে এটা কার ছবি সামনে রয়েছে? আমাদের সোডিয়ামের ছবি রয়েছে। ঠিক আছে, এবার এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন, সোডিয়াম থেকে কি হলো? একটা ইলেকট্রন আমি বেরিয়ে গেছে, একটা ইলেকট্রন বর্জন হলো। বর্জন হয়ে কোথায় গেল? এখানে গেল। ঠিক আছে, পাশাপাশি এবার আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি যে কোথায় কি হয়েছে। সোডিয়ামে যে 11টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে সোডিয়ামের কি হয়েছে? সোডিয়ামের জারণ হয়েছে, তাই তো? কারণ তার প্রোটন সংখ্যা একই আছে, ইলেকট্রন সংখ্যা কমে গেছে, অর্থাৎ এ কি হয়েছে? সোডিয়াম প্লাস হয়েছে। একটা ইলেকট্রন সে বর্জন করেছে। যে ইলেকট্রনটা সে বর্জন করলো, সেই ইলেকট্রনটা কেউ তো নিয়েছে। কে নিয়েছে? ওর একটা ইলেকট্রনের দরকার ছিল, অর্থাৎ ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার ছিল, সে একটি ইলেকট্রন নিয়েছে। তাহলে এ ইলেকট্রন দিল কাকে? একে। এবার সোডিয়াম নিজে কি হলো? জারিত হলো। সোডিয়াম নিজে জারিত হলো, আর আরেকজনকে সেই ইলেকট্রনটা দিয়ে সে কি করলো? বিজারিত করলো। তাহলে সোডিয়ামের এই ইকুয়েশনে ভূমিকা কি? সোডিয়াম আরেকজনকে বিজারিত করছে। কিভাবে বিজারিত করছে? ইলেকট্রন দিয়ে বিজারিত করছে। এই ইলেকট্রনটাকে দেওয়ার ফলে
ফ্লুরিনের বিজারণ ঘটলো। তাহলে ওর ভূমিকা কি? যে বিজারিত করে সে কি পদার্থ? সে বিজারক পদার্থ। অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, নিজে জারিত হলো, কিন্তু অপরকে বিজারিত করলো সেই ইলেকট্রনটা দেওয়ার মাধ্যমে। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখি আমরা একটু উদাহরণে যাই। তোমাদের চোখের সামনে যে উদাহরণটি রয়েছে সেটা বলি। 1 নম্বর উদাহরণ, আয়রন +3 প্লাস Sn2+, সেখান থেকে তৈরি হয়েছে Fe2+ প্লাস Sn4+। তাহলে ফেরিক আয়ন পরিণত হয়েছে ফেরাস আয়নে, আর স্ট্যানাস আয়ন পরিণত হয়েছে স্ট্যানিক আয়নে। এবার প্রথমে আমরা একটু চার্জ গুলোকে বোঝার চেষ্টা করি। দেখো, আয়রন 3+, সেটা আয়রন 2+ এ পরিণত হয়েছে। আয়রন 3+, তার মানে উচ্চ জারণ সংখ্যা থেকে সে কোথায় গেছে? নিম্ন জারণ সংখ্যায় গেছে। +3 থেকে +2 হয়েছে। এই ঘটনা কখন ঘটবে? যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। ব্যালেন্স করার জন্য আমরা এখানে 2Fe2+ + 2E দুটো ইলেকট্রন আমরা ব্যবহার করেছি। কিন্তু একটা আয়রনের ক্ষেত্রে, তাহলে একটা আয়রন যার 3+ চার্জ নিয়ে এসে রয়েছে, তার সাথে একটা ইলেকট্রন যোগ করার ফলে Fe2+ তৈরি হয়েছে, ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ কি হয়েছে? বিজারণ ঘটেছে। যদি আমরা Sn2+ এর ক্ষেত্রে দেখি, Sn2+ বা স্ট্যানাস আয়ন দুটো ইলেকট্রন বর্জন করেছে। ইলেকট্রন বর্জন করার অর্থ কি? জারণ হওয়া, তাই তো? তাহলে স্ট্যানাস আয়ন দুটো ইলেকট্রন বর্জন করে স্ট্যানিক আয়নে পরিণত হয়েছে। তাহলে ইলেকট্রন বর্জন করলো কে? Sn2+। তাহলে যেহেতু Sn2+ ইলেকট্রন বর্জন করেছে, তাই Sn2+ বিজারক পদার্থ, এবং ওই ইলেকট্রন গ্রহণ করে Fe3+ কি হয়েছে? বিজারিত হয়েছে। ফলত Fe3+ এখানে জারক পদার্থ। পরবর্তী উদাহরণে আসি। জিঙ্কের সাথে আয়রন 2+ এর বিক্রিয়ায় Zn2+ এবং আয়রন তৈরি হয়েছে। জিঙ্ক এখানে ইলেকট্রন বর্জন করে Zn2+ এ পরিণত হয়েছে। ইলেকট্রন বর্জিত হয়েছে, অর্থাৎ জিঙ্কের জারণ ঘটেছে। তাহলে নিজের জারণ ঘটলে অপরকে সে কি করবে? বিজারিত করবে। কাকে বিজারিত করেছে? ওর সাথে রয়েছে আয়রন 2+। আয়রন 2+ কে জারিত করে, আয়রন 2+ কে বিজারিত করে আয়রনে পরিণত করেছে। তাহলে আয়রন 2+ এর বা ফেরাস আয়ন যে আয়রনে পরিণত হয়েছে, অর্থাৎ বিজারিত হয়েছে, কার উপস্থিতিতে? জিঙ্কের উপস্থিতিতে। তাহলে জিঙ্ক এখানে বিজারক পদার্থ, এবং জারক পদার্থকে আয়রন 2+। জারণ বিজারণ একই সাথে ঘটে। আগের বিক্রিয়াটাতে যদি আমরা একটু মন দিই, এই একই বিক্রিয়া আমি পরবর্তী ক্ষেত্রে এখানেও লেখা রয়েছে। দেখো, Fe3+ Sn2+ তারা বিক্রিয়া করেছিল নিজেদের মধ্যে এবং তৈরি করেছিল আয়রন 2+ এবং Sn4+। এখানে বিজারণ হয়েছে কোন বিক্রিয়া? ফেরিক থেকে যখন ফেরাস হয়েছে, দুটো ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ফেরিক আয়নের বিজারণ ঘটেছে, এবং স্ট্যানাস আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে জারণ এবং বিজারণ দুটো ঘটনাই একই সাথে ঘটে। পরবর্তী যে উদাহরণটা রয়েছে, জিঙ্কের সাথে ফেরাস আয়নের বিক্রিয়া, সেখানে জিঙ্ক জারিত হয়ে জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে, এবং ফেরাস আয়ন বিজারিত হয়ে আয়রনে পরিণত হয়েছে। অর্থাৎ জারণ এবং বিজারণ একই সাথে ঘটে। এবার আমরা আজকে সারাদিনে যেটুকু পড়লাম তার একটা দেখবো যে আমরা কতটা কি বুঝলাম, নিজেরা একটু করার চেষ্টা করব। একদম প্রথম ইকুয়েশনটাতে চলে এসো। সোডিয়াম প্লাস হাইড্রোজেন তৈরি করেছে সোডিয়াম হাইড্রাইড। এবার এটা দেখলে আমাদের মনে হতে পারে যে সোডিয়াম আর হাইড্রোজেন বিক্রিয়া করেছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে সোডিয়ামের মধ্যে, তাহলে সোডিয়ামের কি হতে পারে? বিজারণ হতে পারে। তা কিন্তু নয়। সেই জন্য সোডিয়াম NaH এর মধ্যে Na+ আয়ন এবং হাইড্রাইড যে সে H- আয়ন করে অবস্থান করে। আরেকবার বলছি, সোডিয়াম হাইড্রাইড বা NaH এর মধ্যে Na+ আয়ন এবং H- আয়ন একত্রিত রয়েছে। তাহলে সোডিয়াম কিসে পরিণত হয়েছে? Na+ এ পরিণত হয়েছে, অর্থাৎ ইলেকট্রন বর্জন করে সে একটি ক্যাটায়ন তৈরি করেছে। তাহলে এটা কি বিক্রিয়া? এটা নিশ্চয়ই জারণ বিক্রিয়া, যেখানে Na ইলেকট্রন বর্জন করে
সোডিয়াম সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। হাইড্রোজেন কিসে পরিণত হয়েছে? হাইড্রোজেন গ্যাস H মাইনাস আয়নে পরিণত হয়েছে। তাহলে এটি বিজারণ বিক্রিয়া। এবারে জারক পদার্থকে শনাক্ত করো। কে জারিত হয়েছে? সোডিয়াম জারিত হয়েছে। তাহলে জারক পদার্থ কে সোডিয়ামকে জারিত করেছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন এখানে জারক পদার্থ। তাহলে বিজারক পদার্থকে সোডিয়াম। পরের ইকুয়েশনে আমরা আসি। জিঙ্ক প্লাস কপার সালফেট তৈরি করেছে জিঙ্ক সালফেট এবং কপার। এখানে জিঙ্ক সালফেট তৈরি করেছে। জিঙ্ক সালফেট অর্থাৎ Zn2+ SO4 2-। যদি আমরা এটাকে বিয়োজিত করি তাহলে আমরা কি কি আয়ন পাবো? জিঙ্ক 2+ আয়ন পাবো, সালফেট 2- আয়ন পাবো। এবারে দেখো জিঙ্ক তাহলে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে, প্লাস আয়নে অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়েছে। ক্যাটায়নে পরিণত হয়েছে মানে ইলেকট্রন ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ করে যে ঘটনা তাকে আমরা বলে থাকি জারণ। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, যে এখানে জারণ হয়েছে। আর বিজারণ কোথায় হয়েছে? কপার সালফেটের দিকে তাকাও। কপার সালফেটে কপার 2+ স্টেটে ছিল, সেখান থেকে কপার ধাতুতে পরিণত হয়েছে। অর্থাৎ কপার 2+ থেকে কপারে পরিণত হওয়া হলো বিজারণ বিক্রিয়া। তাহলে জারক পদার্থকে কে জারিত হয়েছে? জিঙ্ক জারিত হয়েছে। কার দ্বারা? কপার সালফেট দ্বারা। তাহলে কপার সালফেট এখানে জারক পদার্থ এবং জিঙ্ক হলো বিজারক পদার্থ। পরেরটা দেখো, FeO প্লাস CO, Fe প্লাস CO2। FeO আর CO বিক্রিয়া করে ফেরাস অক্সাইড এবং কার্বন মনোক্সাইড নিজেরা বিক্রিয়া করে আয়রন এবং কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়েছে। তাহলে কার্বন মনোক্সাইডের কার্বন ডাই অক্সাইডে পরিণত হওয়ায় কি হয়েছে? অক্সিজেনের পরিমাণ বেড়েছে। তাহলে এটি কি বিক্রিয়া? অক্সিজেন যেখানে যুক্ত হয় সেটা হলো জারণ বিক্রিয়া। তাহলে কার্বন মনোক্সাইডের কার্বন ডাই অক্সাইডে পরিণত হওয়ার যে ঘটনা সেটা হলো জারণ বিক্রিয়া। আর দ্বিতীয় ক্ষেত্রে ফেরাস অক্সাইড বা FeO সেখান থেকে যে আয়রনে পরিণত হয়েছে, এই বিক্রিয়াটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। কেন? কারণ অক্সিজেন এখানে অপসারিত। জারক পদার্থকে কি আমরা চিনতে পারছি? কে জারিত হয়েছে? কার্বন মনোক্সাইড জারিত হয়েছে। তাহলে কার্বন মনোক্সাইড যদি জারিত হয়, কে জারিত করেছে তাকে? FeO বা ফেরাস অক্সাইড। তাহলে FeO এখানে জারক পদার্থ এবং কার্বন মনোক্সাইড বিজারক পদার্থ। একদম শেষ ইকুয়েশনে আসি আমরা। ফেরাস সালফেটের মধ্যে যদি জিঙ্ক গ্র্যানুলস বা জিঙ্ক মেশানো হয় তাহলে আমরা জিঙ্ক সালফেট এবং আয়রন পাবো। তাহলে এবার দেখো জিঙ্ক থেকে জিঙ্ক সালফেটে পরিণত হয়েছে। জিঙ্ক সালফেট মানে Zn থেকে Zn2+ হয়েছে, ইলেকট্রন বর্জিত হয়েছে, সেই জন্য জিঙ্ক 2+ পরিণত হয়েছে। জিঙ্ক দুটো ইলেকট্রন অপসারিত করে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। ZnSO4 মানে জিঙ্ক 2+ সালফেট 2-। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেটে পরিণত হওয়া জারণ বিক্রিয়া এবং ফেরাস সালফেটের আয়রনে পরিণত হওয়া হলো বিজারণ বিক্রিয়া। কেন এখানে বিজারণ বিক্রিয়া? ফেরাস সালফেটে আয়রন Fe2+ এবং সালফেট 2-। তাহলে আয়রন এখানে Fe2+ স্টেটে ছিল, 2+ স্টেট থেকে আয়রনে পরিণত হয়েছে, অর্থাৎ ইলেকট্রন যুক্ত হয়েছে। ইলেকট্রন যুক্ত হওয়াকে আমরা বিজারণ বিক্রিয়া বলে থাকি। জারক পদার্থ তাহলে কে? এখানে জারণ হয়েছে জিঙ্কের, তাহলে জারক পদার্থ FeSO4। FeSO4 এর বিজারণ হয়েছে, তাই জিঙ্ক এখানে বিজারক পদার্থ। দেখে নিই একবার আমরা। FeSO4 জারক পদার্থ আর জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ। নেক্সট আমরা দেখব সামারি। এই ছবিটা মনে রাখবে যে যখন কোনো একটি পদার্থ থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, দেখো এর মাথায় ইলেকট্রন যে ছিল ই যে সাইন, অর্থাৎ এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে এতে পরিণত হয়েছে। A2- সে কি করেছে? সে ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে এটাকে বলবো আমরা জারণ বিক্রিয়া। আর বি এ কি হয়েছে? ইলেকট্রন যুক্ত হয়েছে। ইলেকট্রন যুক্ত হয়েছে অর্থাৎ এর বিজারণ ঘটেছে। এরপর আমরা আসি মরচে। মরচে আমরা দেখেছি প্রত্যেকে আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে। দেখো আমার সামনে কতগুলো পেরেক রয়েছে, দেখতে পেয়েছো? এগুলো কিরকম পেরেক? এগুলো কি খুব চকচকে পেরেক? না, তাই না? এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগুলো মধ্যে কিছু একটা হয়েছে। পেরেক তো লোহার তৈরি হয়, লোহার এটা রং নয়, এটা স্বাভাবিক লোহার রং নয়। স্বাভাবিক অবস্থায় সে কেমন দেখতে ছিল? সে খানিকটা
এরকম দেখতে ছিল, অর্থাৎ এই যে অংশটা, উপরের যে অংশটা যেটা চকচক করছে এরকম খানিকটা দেখতে ছিল। তা এই পেরেকের এরকম অবস্থা, লোহার জিনিসের উপর এরকম খয়েরি বা বাদামি রং হয়ে যাওয়াটা আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে অনেকবার দেখেছি। এটাকে আমরা বলবো লোহার উপরে মরচে পড়েছে। মরচে কি? মরচে হচ্ছে যখন লোহাকে, সাধারণ লোহাকে আমরা এমনি রেখে দিই, অর্থাৎ সে যখন জলবায়ুর হাতে পড়ে বা জল এবং বাতাসের সংস্পর্শে আসে, তখন বাতাসের মধ্যে উপস্থিত অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে এসে তৈরি করে শোধক ফেরিক অক্সাইড। এই শোধক ফেরিক অক্সাইডের নামই হচ্ছে, এটা হচ্ছে রাসায়নিক নাম, মরচের রাসায়নিক নাম। ওই যে বাদামি রঙের যে আস্তরণ, সেই আস্তরণটাকে আমরা বলে থাকি মরচে। এবার এই মরচে হলো, এই মরচে যখন হয় তাতে করে না লোহার যে স্বাভাবিক যে গুণগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। কেমন? মরচের গুণ আর লোহার গুণ একই রকম না। কেমন? যেমন ধরো আমরা জানি লোহা মাত্রই সেটি চুম্বক দ্বারা আকর্ষিত হয়, কিন্তু যদি মরচে পড়ে, সেই মরচেটাকে যদি তুমি আলাদা করে নাও, অর্থাৎ জলযুক্ত ফেরিক অক্সাইড, আমি এক্ষুনি যার নাম বলেছি, ফেরিক অক্সাইডটাকে যদি তুমি মরচেগুলোকে আলাদা আলাদা করে নাও, তাহলে কিন্তু সেই মরচে আবার কখনো চুম্বক দ্বারা আকৃষ্ট হবে না। অর্থাৎ এখানে একটা রাসায়নিক পরিবর্তন হয়েছে। কি ধরনের রাসায়নিক পরিবর্তন হয়েছে বলতো? জারণ হয়েছে, তাই না? কারণ আয়রন কিসে পরিণত হয়েছে? ফেরিক অক্সাইডে পরিণত হয়েছে, অর্থাৎ অক্সিজেন যুক্ত হয়েছে। এখানে আয়রনের জারণ ঘটেছে। তাহলে মরচে কাকে বলে? সাধারণ লোহাকে আর্দ্র বাতাসের মধ্যে ফেলে রাখলে কিছুদিন পর লোহার উপরে যে লালচে বাদামি রঙের আস্তরণ সৃষ্টি হয় তাকেই আমরা মরচে বা রাস্ট বলি। এই রাস্ট হলে না আমাদের অনেক অর্থনৈতিক একটা ক্ষতি হয়। অর্থাৎ আমি নিয়ে এসেছিলাম হয়তো লম্বা লম্বা পাইপ, সেগুলো বাইরের বাতাসে রাখার ফলে কিছুদিনের মধ্যে সেটা মরচে পড়তে শুরু করলো। আমি মরচে দিয়ে তো আর সেই পাইপের যা স্বাভাবিক কাজ সেগুলো করতে পারবো না। হ্যাঁ, একবার যে জিনিসে মরচে ধরে যাবে সেই মরচেটা কন্টিনিউ করতে থাকবে, মরচেটা ক্রমাগত পড়তে থাকবে। তাহলে হয় আমাকে ওই জিনিসটা কেটে বাদ দিয়ে দিতে হবে, অথবা প্রথমেই ঠিক করতে হবে যে লোহাকে আমি এমন ভাবেই রাখবো যাতে তার উপরে মরচে না পড়ে। অর্থাৎ মরচে নিবারণের উপায় আমাকে জানতে হবে বা শিখতে হবে। কি করতে পারি? মরচের নিবারণের উপায় হচ্ছে লোহার উপরে আমরা কিছু কোটিং দিতে পারি, কোনো আস্তরণ দিতে পারি। কি করতে পারি? আমরা লোহার গায়ে আলকাতরা মেশাতে পারি, লোহার গায়ে আমরা তেল রং করে দিতে পারি। তাহলে কি হবে? আলকাতরা বা তেল রং যদি মেশে তাহলে সে সহজে জলবায়ুর সংস্পর্শে আসতে পারবে না। অথবা গ্যালভানাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। লোহার উপরে যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় সেই পদ্ধতিকে আমরা বলে থাকি গ্যালভানাইজেশন। গ্যালভানাইজড যে লোহা, সেই লোহাতে চট করে মরচে পড়ে না। অথবা আমরা এমনও করতে পারি যে জিঙ্কের বদলে টিনের প্রলেপও দিতে পারি, সেটাকে আমরা বলে থাকি টিন লেপন। এইভাবে মরচে ধরা থেকে আমরা রক্ষা পেতে পারি, এবং ওই যে বললাম যে একটা অর্থনৈতিক ক্ষতি তো একটা বিশাল ক্ষতি, সেই ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে আমরা একদম শেষ মুহূর্তে, আমাদের দ্বিতীয় পর্বের শেষ বেলায় এসে উপস্থিত, যেখানে আমরা আজকে কি পড়লাম? আমরা এখানে পড়েছি জারণ এবং বিজারণ। জারণ বিক্রিয়া বলতে কি বুঝি, বিজারণ বিক্রিয়া কি বলতে কি বুঝি। জারণ অর্থাৎ যেখানে অক্সিজেন যুক্ত হয়, অথবা হাইড্রোজেন বেরিয়ে যেতে পারে, অথবা ইলেকট্রন বেরিয়ে যায় যে প্রক্রিয়ায়, তাকে আমরা বলে থাকি জারণ বিক্রিয়া। আর ঠিক উল্টোটা, অর্থাৎ যেখানে অক্সিজেন অপসারিত হয়, হাইড্রোজেন যুক্ত হয়, অথবা ইলেকট্রন গৃহীত হয়, সেই বিক্রিয়াকে আমরা বলে থাকি বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক পদার্থ, বিজারক পদার্থ, জারণ বিজারণ একই সাথে ঘটে। এই জায়গাগুলো বারবার একটু লিখে প্র্যাকটিস করতে হবে আমাদের, তাহলে চ্যাপ্টারটা খুব একটা কঠিন কিছু না। আজকের ক্লাস এই অবধি। নমস্কার।